দীর্ঘ প্রচেষ্টার পর বাংলাদেশ মালদ্বীপ সরাসরি বিমান চালু হয় সন্তোষ প্রবাসীদের কমেছে ভোগান্তি পণ্য আমদানি রফতানিতে সরাসরি জাহাজ চলাচলের দাবি এবং ভারতে করোনার বুস্টার ডোজ দেয় শুরু 10 জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণে মোদি 18 বছরের কম বয়সীদেরও টিকা দেওয়ার উদ্যোগ ভোরের সময় সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। পদ্মা সেতু যান চলাচল উপযোগী করতে চলছে শেষ পর্যায়ের কাজ। সেতুর প্যারাপেট ওয়াল ডিভাইডার শেষ হওয়ার পর মুভমেন্ট জয়েন্টের কাজও সম্পূর্ণ হওয়ার পথে, আর গ্যাস লাইনের কাজও অর্ধেকের বেশি স্থাপন হয়ে গেছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পুরো দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু এখন ক্রমেই যান চলাচল উপযোগী হয়ে উঠছে। চলছে এখন শেষ পর্যায়ের কাজ। সেতুর প্যারাপেট ওয়াল ও ডিভাইডার কাজ শেষ হওয়ার পর মুভমেন্ট জয়েন্টের কাজও সম্পন্ন হওয়ার পথে, আর গ্যাস লাইনও অর্ধেকের বেশি স্থাপন হয়ে গেছে। নিচতলায় রেলওয়ে স্ল্যাবের উপরের কংক্রিটিংও সম্পন্ন। সেতুর নান্দনিক নির্মাণ শৈলীর প্রকৃত রূপ ফুটে উঠতে শুরু করেছে। নদী শাসনের কাজও চূড়ান্ত পর্যায়ে এখন। সেতুর দুই পাশের ভায়াডাক্টের সাথে এক্সপ্রেস ওয়ে যুক্ত করার কাজও শেষ। আগেই বসানো হয়ে গেছে টোল প্লাজা। মুভমেন্ট জয়েন্টের কাজ শেষ হলেই সেতুর কার্পেটিং কাজে গতি পাবে। মূল সেতুর অগ্রগতি 95% বেশি বলে জানালেন সেতুর প্রকল্প পরিচালক। আমাদের সার্বিক যদি প্রকল্পের অগ্রগতি বলি সেটা 89%, আর সেতুর অগ্রগতি 95.25%, আর নদী শাসনের অগ্রগতি হলো আপনার 86.5%। বাংলাদেশের সক্ষমতার স্মারক এই সেতু আগামী 30 জুন খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। কমপক্ষে দুটি দেশের ইমিগ্রেশন পেরিয়ে বাংলাদেশে আসতে হতো মালদ্বীপের বাংলাদেশি প্রবাসীদের। একই সঙ্গে কষ্টার্জিত টাকাও খরচ করতে হতো বেশি। ভোগান্তি এড়াতে কোনোভাবেই বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু করা সম্ভব হয়নি বলে জানায় মালদ্বীপ হাইকমিশন। তবে সম্প্রতি বেসরকারি বিমান ব্যবস্থাপনায় প্রবাসীদের মিলেছে স্বস্তি, সাশ্রয় হয়েছে অর্থ, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মালদ্বীপ ঘুরে এসে দেখুন আমার করা রিপোর্ট। ভারত মহাসাগরের দক্ষিণ পূর্ব এশিয়ার নয়নাভিরাম দেশ মালদ্বীপ। বাংলাদেশ থেকে যেতে আকাশপথেই সময় লাগে প্রায় 4 ঘন্টা। দেশটিতে বাংলাদেশির সংখ্যা প্রায় 1 লাখ, কিন্তু কোনো বাংলাদেশি সরাসরি যেতে পারতেন না মালদ্বীপে। ট্রানজিট পয়েন্ট হিসেবে আকাশপথে যাতায়াত মাধ্যম হিসেবে ব্যবহার করতে হতো কাতার বা চেন্নাইয়ের ইমিগ্রেশন। এর ফলে অতিরিক্ত সময় অর্থ ব্যয় হতো যাত্রীদের। তবে গত নভেম্বর থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ঢাকা মালদ্বীপ ঢাকা রুটে ফ্লাইট চালু হওয়ায় প্রবাসী ও পর্যটকদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হয়েছে বলে মত সংশ্লিষ্টদের। এটা অনেক দিনের একটা দাবি ছিল, বা এখানে যারা বাঙালি কমিউনিটি আছে তাদের আসলে ডিরেক্ট ফ্লাইটের একটা দাবিটা ছিল। সেই দাবিটা পূরণ করার জন্য ইউএস বাংলা এয়ারলাইন্স গত 19 তারিখ থেকে 7টা 3টা ফ্লাইট পরিচালনা শুরু করেছে। ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করার জন্য অলরেডি চিন্তা আমরা শুরু করেছি। এখানে দেখেন আমরা ফ্লাইটের যে ভাড়া এবং সময় দুইটাই আসলে সাশ্রয় হয়ে যাচ্ছে। এক যুগ ধরেও অনেক বাংলাদেশি বসবাস করছেন মালদ্বীপে, কিন্তু এতদিনেও গড়ে ওঠেনি সরকারিভাবে কোনো যাতায়াত ব্যবস্থা। বাংলাদেশ হাইকমিশন বলছে নানা প্রচেষ্টার পরও সরকারি বিমান সংস্থার ফ্লাইট চালু সম্ভব হয়নি। বাংলাদেশ বিমানের পিছনে আমরা অনেক প্রচেষ্টা এবং সময় দিয়েছি, দুঃখজনকভাবে সেটা সফল হয় নাই। ইউএস বাংলা তারা এখানে একটি রেগুলার ফ্লাইট চালু করতে পেরেছে। প্রবাসীদের জন্য যেটা সরাসরি যেটা উপকার হয়েছে, যেই টিকিটের দাম মালদ্বীপিয়ান এয়ারলাইন্সে 50,000-এর উপরে ছিল, ইউএস বাংলা চালু হওয়ার 7 দিনের মধ্যে সেটা 35,000-এর নিচে চলে আসছে। সাগরপথে পর্যটনের উন্নয়ন এবং দুদেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে শিগগিরই জাহাজ চলাচল শুরু করার দাবি ব্যবসায়ীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, মালদ্বীপ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভারত সীমান্তবর্তী ঢাকা চট্টগ্রাম রেলপথের 3টি স্থাপনার নির্মাণ কাজ আবারও শুরু হয়েছে। সময় সংবাদের প্রতিবেদন প্রচারের পর গতকাল থেকে কাজ শুরু হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আপত্তি জানালে 1 বছর আগে বন্ধ হয়ে যায় কুমিল্লা আখাউড়া রেলওয়ে ডুয়েল গেজ রেল লাইন সম্প্রসারণের কাজ। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে রিপোর্ট।
ঢাকা চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সম্প্রসারিত ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের নির্মাণাধীন কসবা রেলওয়ে স্টেশন, শালদা নদীর ওপর একটি রেল সেতু এবং শালদা রেলওয়ে স্টেশনের কাজ গত বছর বন্ধ করে দেয় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। সীমান্তের 150 গজের ভেতরে পড়ার অভিযোগ তুলে রেললাইনের পাশে লাল নিশান টাঙিয়ে দিয়েছিল বিএসএফ। এ নিয়ে গত 23 ডিসেম্বর সময় সংবাদে একটি প্রতিবেদন প্রচারিত হয়। এর একদিন পরেই শনিবার সকাল থেকে আবারও কাজ শুরুর অনুমতি পায় ডুয়েল গেজ রেল লাইন নির্মাণকারী প্রতিষ্ঠান। এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। অতি দ্রুত কাজ আবার শুরু হয়েছে দেখতে পাচ্ছি, এজন্য আমরা খুব আনন্দিত। কর্মকর্তা যারা জীবিকা নির্ভর করে তারা এখন কর্ম পাইছে, তারা খুশি। আমরা অনেকদিন বেকারত্ব ছিলাম, এখন কাজটা যেহেতু শুরু হয়েছে আমরা অনেক খুশি। কাজ এতদিন বন্ধ থাকায় প্রকল্পের বিভিন্ন যন্ত্রাংশ নষ্টের আশঙ্কার কথা জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটা দিয়ে অনেকদিন ধরে বন্ধ ছিল, রড আমাদের ইকুইপমেন্ট সব বন্ধ ছিল, এখন যাই হোক চালু হয়েছে। প্রকল্পের কাজ শুরু হয় খুশি এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। গত 1 বছর যাবৎ ভারতের বাধার কারণে কাজটি বন্ধ ছিল। সময় টিভি যে নিউজ করেছে, নিউজের কারণে এটা সারা দেশে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টিগোচর হয়েছে। সেজন্য আমি গণমাধ্যম যে সময় টিভিকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 2023 সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ভোরের সময় আরও থাকছে। চলতি মৌসুমে শতভাগ ধান কৃষকের কাছ থেকে অ্যাপের মাধ্যমে কিনবে সরকার। অনিয়ম ও দুর্নীতি বন্ধ হওয়ার আশা। প্রচারণা না থাকায় জানেন না অনেকেই। চলতি আমন মৌসুমে রংপুরের শতভাগ ধান কৃষক অ্যাপের মাধ্যমে কিনবে সরকার। ফলে কৃষক নির্বাচন ও তালিকা তৈরিতে অনিয়ম, দুর্নীতি এবং হয়রানি বন্ধ হবে পুরোপুরি। তবে নতুন এই ব্যবস্থা সম্পর্কে খুব একটা প্রচারণা না থাকায় বেশিরভাগ কৃষকের এ সম্পর্কে পুরোপুরি ধারণা নেই। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। লাভের আশায় ধান নিয়ে সরকারি খাদ্য গুদামগুলোর সামনে দিনের পর দিন পড়ে থাকা দৃশ্য এখন আর নেই। টাকার বিনিময়ে স্লিপ বেচাকেনার অভিযোগও করছেন না কৃষকেরা। চোখে পড়ে না অসৎ কর্মকর্তা আর দালালদের সিন্ডিকেট। ইউনিয়ন পর্যায়ে তৈরি তালিকা থেকে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকের মোবাইল ফোনে খুদে বার্তা পৌঁছে যাচ্ছে। এরই ভিত্তিতে সহজেই সরকারের ঘরে ধান সরবরাহ করছেন কৃষক। 2 টন ধান তারা চাইছে, তো অ্যাপসের মাধ্যমে এটা আসাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। অ্যাপসের মাধ্যমে বা সুযোগ সুবিধার মাধ্যমে এটা কিনতেছে, কৃষক এখন ন্যায্য মূল্য পাচ্ছে। সরকারি গোডাউন আছে, ওখানে গেলেই আমরা ধানটা দিলে আমরা মোটা পেতে পারি। তবে প্রচারণার অভাবে পুরো প্রক্রিয়া সম্পর্কে এখনো ভালো ধারণা সৃষ্টি হয়নি অধিকাংশ কৃষকের। আমরা তো মাঠ উৎসব সময় থেকে আমরা কিভাবে শহর উদ্যাপর কি কয় না কি করে না করে আমরা তো বুঝি না ভাই। গুটি কয়েক লোক কৃষক অ্যাপস ব্যবহার করে, এজন্য অ্যাপসের প্রচারটা বৃদ্ধি করা উচিত। গত বছর জেলার 3টি উপজেলায় কৃষক অ্যাপের মাধ্যমে ধান কেনা হলেও এবার 8টি উপজেলার সবকটিতেই এই কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানালেন খাদ্য কর্মকর্তা। এবার আমরা 3টি উপজেলা নয়, এবার সবগুলো উপজেলাতে অর্থাৎ 8টি উপজেলাতেই অ্যাপসের মাধ্যমে ধান ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি। চলতি মৌসুমে জেলার কৃষকদের কাছ থেকে 10,150 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। এরই মধ্যে 1/3 ধান কেনা সম্পন্ন হয়েছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। আবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। চতুর্থ ধাপে মুন্সিগঞ্জে সিরাজদি খান ও লৌহজং উপজেলার 23টি ইউনিয়নে ভোট হবে আজ। এর মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ মুহূর্তে লৌহজংয়ের সিংহেরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। কাজল, এই ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে এখানে যে এই পৌষের কনকনে শীতের অবস্থার মধ্যে আপনারা দেখছেন যে এই 8টা থেকে যে ভোট গ্রহণ করা হবে তার আগে থেকে কিন্তু নানা রকম প্রস্তুতি চলছে। লোকজন আসতে শুরু করেছে এবং দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কেন্দ্রের সামনে অবস্থান করছে এবং ভেতরে কিন্তু নানা রকম প্রস্তুতি রয়েছে। এবং এখানকার প্রিজাইডিং অফিসার বলছেন যে 8টা থেকে তারা ভোট গ্রহণ করবার জন্য যা যা প্রয়োজন সেগুলি কিন্তু করছেন। এবং এই যে এই এলাকাটি হচ্ছে এই কনকসার ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড। এখানে কিন্তু চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে পাশাপাশি কিন্তু এখানকার যে সদস্য প্রার্থী তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা হবে ব্যালট যুদ্ধের, সেই কথাই কিন্তু এখানকার ভোটাররা বলছিলেন। এবং সে কারণেই তাদের ব্যাপক প্রস্তুতি। আমরা দেখছি যে পুরো যে খেলার মাঠ সেটি চারদিক ঘিরে কিন্তু পোস্টারে ছেয়ে গেছে। কুয়াশায় পোস্টারগুলো ভিজে ভিজে অবস্থা থাকলেও কিন্তু পাশেই তারা টেবিল বসাচ্ছে যেখান থেকে ভোট
ভোটারদেরকে সহায়তা করবে, যে তাদের ভোটের নাম্বার জানাবে, সেই প্রস্তুতি কিন্তু এখানকার যে প্রার্থীরা সেগুলো নিচ্ছেন। এবং আমরা দেখছি যে এখানে সংরক্ষিত মহিলা আসনের একজন প্রার্থী, তিনিও এসছেন, আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন ভোটারদেরকে অভ্যর্থনা জানাবার জন্যে। এবং এখানে যে এই যে দুটি উপজেলা, যেটি একটি হচ্ছে লৌহজং উপজেলা, যেটি একেবারে পদ্মা পাড়ে, এবং এই লৌহজং উপজেলা আর এখানে যে 10টি ইউনিয়ন ছিল, এই সীমানা জটিলতার কারণে কিন্তু একটি ইউনিয়নের নির্বাচন হচ্ছে না, এবং 9টি ইউনিয়নে কিন্তু এই ভোট গ্রহণের প্রস্তুতি এখন চলছে। এবং এখানে 81টি কেন্দ্র রয়েছে। এই 81টি কেন্দ্রের মধ্যে কিন্তু 65টি কেন্দ্রকে আইন শৃঙ্খলা বাহিনী ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন, এবং সেভাবেই কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী পদায়ন করা হয়েছে। বিজিবি কিন্তু টহল দিচ্ছে মাঠে, এবং পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পাশাপাশি বিজিবিও রয়েছে। এবং এখানকার ভোটাররা বলছেন যে পরিবেশটি এরকম হয়েছে যে যাকে খুশি তারা তাকে ভোট দিবেন, সেই পরিবেশই লক্ষ্য রেখে কিন্তু তারা কেন্দ্রে আসতে শুরু করেছেন। এবং পাশাপাশি যে আরেকটি ইউনিয়ন এখানে রয়েছে, সেই ইউনিয়নটি কিন্তু এর পাশেই সিরাজদি খান উপজেলা, সেখানে কিন্তু 14টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। সেখানকার 14টি ইউনিয়নে কিন্তু নির্বাচন হচ্ছে, এবং এই যে 14টি ইউনিয়ন, সেখানে কিন্তু 365 জন এই ব্যালট যুদ্ধের প্রস্তুতিতে রয়েছেন, এবং সেখানেও কিন্তু নানা রকম প্রস্তুতি রয়েছে। সেইখানকার যে 16টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, এবং বিশেষ করে বাসাইল ইউনিয়ন এবং বালুচর ইউনিয়নকে কিন্তু আলাদা গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং সেখানে যে এবার নির্বাচনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আনা হয়েছে, এবং করবার কথা জানিয়েছেন কিন্তু এখানকার ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল, এবং এখানকার পুলিশ সুপার, যারা বিজিবির এখানকার কমান্ডার রয়েছেন, তাদের মধ্যে কিন্তু দফায় দফায় সভা হয়েছে। এবং ভারতে করোনার নতুন ধরন অমিক্রন মোকাবেলায় নববর্ষের শুরুতেই 15 থেকে 18 বছর বয়সীদের টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 10 জানুয়ারি থেকে 60ঊর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়ার কথাও জানান তিনি। একই সঙ্গে স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধারাও এর আওতায় আসবেন বলে জানান ভারতের প্রধানমন্ত্রী। कोरोना के खिलाफ देश की लड़ाई को तो मजबूत करेगा ही। স্থানীয় সময় শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ভাষণের পুরোটাই ছিল মহামারী করোনা প্রতিরোধে সরকারের পরিকল্পনা নিয়ে। মোদী বলেন, আগামী 3রা জানুয়ারি থেকে দেশটিতে করোনা মোকাবেলায় 15 থেকে 18 বছর বয়সীদের জন্য টিকা অভিযান শুরু হবে। 15 साल से 18 साल की आयु के बीच के जो बच्चे हैं, अब उनके लिए देश में वैक्सीनेशन प्रारंभ होगा। 2022 में 3 जनवरी को सोमवार के दिन से इसकी शुरुआत की जाएगी। ভারতে নতুন করে ওমিক্রনের সংক্রমণ দেখা দেয় সবাইকে কোভিড বিধি যথাযথভাবে পালন করার আহ্বান জানান নরেন্দ্র মোদী। একই সঙ্গে 10 জানুয়ারি থেকে 60ঊর্ধ্ব ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া হবে বলেও জানান তিনি। এদিন থেকেই স্বাস্থ্যকর্মী ও করোনা যোদ্ধাদেরও দেওয়া হবে ওই বুস্টার টিকা। 60 वर्ष से ऊपर की आयु के कोमॉर्बिडिटी वाले नागरिकों को उनके डॉक्टर के सलाह पर वैक्सीन की प्रिकॉशन डोज का विकल्प उनके लिए उपलब्ध होगा। ये भी 10 जनवरी से प्रारंभ होगा कि हेल्थ केयर और फ्रंटलाइन वर्कर्स को वैक्सीन की प्रिकॉशन डोज भी प्रारंभ की जाए। इसकी शुरुआत 2022 में 10 जनवरी सोमवार के दिन से की जाएगी। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন মোদী। हम सबका अनुभव है कि जो कोरोना वॉरियर्स है। প্রধানমন্ত্রীর 15 থেকে 18 বছর বয়সীদের টিকার আওতায় আনা এবং বুস্টার ডোজের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকেরা। তারা বলছেন, শিশুরা টিকার আওতায় এলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। রাহানুল রানা, সময় সংবাদ। কলকাতায় চালু হয়েছে বাংলাদেশের নতুন ভিসা আবেদন কেন্দ্র। এতদিন বাংলাদেশ গমনেচ্ছুক ভারতীয়দের ভিসার জন্য যেতে হতো বাংলাদেশ উপদূতাবাস ভবনে। ভোর থেকে দিতে হতো লম্বা লাইন। তবে 20 ডিসেম্বর থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ভিসা আবেদন কেন্দ্রটির ঠিকানা হয়েছে সল্ট লেকের সেক্টর 5-এ।
বিশ্বজিৎ দাসের ক্যামেরায় আরো জানাচ্ছেন সুব্রত আচার্য। ভোর থেকে প্রতীক্ষার দীর্ঘ লাইন, আগে পরিকাঠামো সংকট সহ দালাল চক্রের মতো নানা ভোগান্তির মধ্য দিয়ে বাংলাদেশে যেতে ইচ্ছুক ভারতীয়দের ভিসা পেতে হতো। অনেক সময় নির্ধারিত সময়ের পরেও মিলত না ভিসা। সার্ভারের সমস্যা, পর্যাপ্ত জনবল না থাকা সহ বিভিন্ন কারণে প্রায়ই ভোগান্তি পোহাতে হতো তাদের। এখন এসব তিক্ত অভিজ্ঞতা অনেকের কাছেই স্মৃতি হয়ে যাবে। প্রায় 13,000 বর্গফুট জায়গা নিয়ে যাত্রা শুরু করেছে আধুনিক ভিসা আবেদন কেন্দ্র। 10টি কাউন্টারে ভিসা গ্রহণ এবং প্রদানের সুবিধা দেওয়া হচ্ছে। ভিসা প্রত্যাশীদের জন্য রয়েছে সার্বক্ষণিক সহযোগিতা কেন্দ্র। এরই মধ্যে নতুন ভিসা আবেদন কেন্দ্রের সুফল পেতে শুরু করেছেন প্রত্যাশীরা। কাজকর্মগুলা, ঘরদুয়ারগুলা দেখতে খুব সুন্দর লাগছে। ইটস ভেরি নাইস, পিপল আর ভেরি ফ্রেন্ডলি। ঢুকতে না ঢুকতেই আমি তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল, কোনো অসুবিধাও হলো না। এভরিথিং ইজ অ্যাভেলেবল হিয়ার। আমাদের কুরিয়ার আছে, আমাদের ফটোকপি আছে, আমাদের ক্যাফেটেরিয়া ফ্যাসিলিটি আছে। আর আপনাকে ওয়েট করতে হবে না, যেটা আমাদের টাইম লিমিট আছে 9টা থেকে 3টে অবধি। তো কখনো আপনি যে পাচ্ছেন উইদাউট এনি অ্যাপয়েন্টমেন্ট আপনি আসবেন, আপনার সঙ্গে সঙ্গে আপনার ভিসাটা চলে যাবে। সরকারি ব্যবস্থাপনার বাইরে হঠাৎ কেন এই বেসরকারি সংস্থার হাতে ভিসার আবেদন কেন্দ্র ছাড়া হলো, এ ব্যাপারে ব্যাখ্যা দিলেন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার। দীর্ঘদিন ধরেই এটা অনুভূত হচ্ছিল যে এরকম একটা সেটআপ আমাদের করা দরকার। আলটিমেটলি এটা আমরা যে করতে পেরেছি, এই জন্য আমরা সত্যি খুবই আনন্দিত। বাংলাদেশের নতুন ভিসা আবেদন কেন্দ্রের দেয়ালে দেয়ালে এখন শোভা পাচ্ছে বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস। সরকারি ব্যবস্থাপনার বাইরে এই প্রথম বাংলাদেশে গমনেচ্ছুক ভারতীয়দের জন্য এই ভিসা ব্যবস্থাপনা কিন্তু দেয়া হয়েছে বেসরকারি হাতে। এখন সময় বলবে আধুনিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এই ভিসা আবেদন কেন্দ্রটি কতটা সময় উপযোগী হয়ে উঠল। কলকাতার নতুন বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। উৎসবমুখর পরিবেশে সুইডেনে বড়দিন পালন করছেন প্রবাসী বাংলাদেশি সহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা। গির্জায় গির্জায় প্রার্থনা ছাড়াও দেশটির বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই আয়োজনে অংশ নেন স্থানীয় সহ প্রবাসীরা। এদিকে বড়দিনের আগে তুষারপাত উৎসবটিকে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। সুইডেন থেকে বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম। প্রায় 70 ভাগ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সুইডেন। দেশটিতে প্রতি বছর বড়দিন আর নতুন বছরকে সামনে রেখে নভেম্বর থেকে উৎসব উদযাপন শুরু হয়। তবে এবছর বড়দিনকে সামনে রেখে করোনা মোকাবেলায় সুইডেন সরকার নানা বিধিনিষেধ আরোপ করে। তারপরেও আনন্দ উদযাপনে ভাটা পড়েনি। উৎসবমুখর পরিবেশেই সুইডেনে বড়দিন পালন করছেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। শীত প্রধান দেশটিতে বড়দিনে সবাই মুখিয়ে থাকেন শুভ্র তুষারে আচ্ছাদিত সুইডেনের অপেক্ষায়, যা হোয়াইট ক্রিসমাস নামেও পরিচিত। এবারও তার ব্যতিক্রম হয়নি। বড়দিন উপলক্ষে বর্ণিল আলো সাজানো সুইডেনে বাড়তি সৌন্দর্য এনে দিয়েছে এই তুষারপাত। এবারকার ক্রিসমাসে ছিল হোয়াইট ক্রিসমাস, সেটা আরো ভিন্ন মাত্রা দিয়েছে এবারকার ক্রিসমাস থেকে। সবাইকে জানাই বড়দিন ও নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবার মধ্যে গড়ে উঠুক এক ভ্রাতৃত্ব ও মিলনের বন্ধন। বড়দিন সবার জীবনে বয়ে আনুক এক অনাবিল শান্তির ফুলগোধারা। আমি জুয়েল ফ্রান্সিস রোজারিও, সভাপতি বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। আমরা প্রতি বছরই আসলে ক্রিসমাস এভাবে সুন্দরভাবে রোজার পালন করে থাকি। আমাদের খুবই ভালো লাগে এবং আমরা আসলে খুবই এনজয় করছি। এদিন বিশেষ প্রার্থনায় সবাই প্রত্যাশা করেন করোনা মুক্ত সুন্দর নির্মল পৃথিবীর। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। জার্মানিতে বড়দিন উদযাপিত হলো আনন্দ ও বেদনায়। ধর্মীয় এই উৎসবটি শিশুদের জন্য আনন্দের হলেও করোনার চলমান নাজুক পরিস্থিতিতে দেশটির প্রায় প্রতিটি নাগরিকদের বিশেষ এই দিনটি কেটেছে স্বজনহারাদের স্মরণে। জার্মানি থেকে সহকর্মী বিটু বড়ুয়ার রিপোর্ট। অমোঘ নিয়মে বছর ঘুরে আবারও বড়দিন এলেও ভয়ঙ্কর হয়ে ওঠা করোনায় সে কবছর আগের আনন্দ যেন হারিয়ে গেছে স্থানীয় জার্মান ও ইউরোপীয় নাগরিকদের জন্য। বড়দিনে কোনো কোনো পরিবারে সবই আছে, কিন্তু ষাটোর্ধ্ব পরিবারের প্রবীণ মানুষটি হয়তো আর বেঁচে নেই। তবুও খ্রিস্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় আচার অনুষ্ঠানটি পালনে কমতি রাখেনি স্থানীয়রা। বিশেষ করে শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। বড়দিনের দিনটিতে আমরা অনেক আনন্দ করেছি। দাদু দিদির কাছ থেকে উপহার পেয়েছি।
দুঃখের সাথে বলতে হয় করোনার কারণে এবার খুব বড়সড় করে বড়দিন উদযাপন করতে পারছি না। করোনা আমাদের অনেকেরই স্বজন কেড়ে নিয়েছে, তবুও বলবো সামনের দিকে তাকাতে, জীবন বহমান। darf nicht sich ängstlich einsperren, sondern man muss weitergehen, weiterleben. Vorsichtig, aber trotzdem nach vorne gehen und leben. এমন দিনেও দেশটির হাসপাতাল ও ক্লিনিকগুলোর জরুরি বিভাগগুলিতে ছিল স্বাস্থ্য ঝুঁকিতে থাকা রোগীদের ভিড়। এমন অবস্থায় সংক্রমণ থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্কতার তাগিদ চিকিৎসকদের। এই পৃথিবীতে আছে মৃত্যু, আছে জড়া, আছে ব্যাধি, তবুও হবে একদিন শান্ত সুস্থির। বড়দিনে এমন প্রত্যাশা সকলের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো সরকারি প্রতিষ্ঠান আমের সেন্টার পরিচালনা করবেন প্রবাসী বাংলাদেশিরা। এর মাধ্যমে সরকারি অনেক সেবা মিলবে সহজেই। এতে সন্তোষ প্রকাশ করেছেন প্রবাসীরা। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে ইমিগ্রেশন, কোম্পানি লাইসেন্স, মিউনিসিপ্যালিটি, পানি, বিদ্যুৎ এবং আদালতের কার্যক্রম পরিচালনা করতে প্রথমবারের মতো আমের সেন্টার স্থাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সরকার পরিচালিত এই প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন হিসেবে দেয়ার নজির খুবই কম। বাংলাদেশিদের হাতে এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব আসায় খুশি প্রবাসীরা। ভিসা সংক্রান্ত, আইডি কার্ড সংক্রান্ত বিভিন্ন ধরনের সেবার জন্য এখানে তারা এই সেবাগুলো পাবে। আমরা শতভাগ আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আপনারা নিঃসন্দেহে জেনেছেন এটি বাংলাদেশিদের পরিচালিত একটি সেমি গভর্নমেন্ট প্রতিষ্ঠান। আমির সেন্টার আপনাদের জন্য যে কোনো বিষয়ে আপনারা আমাদের সাথে এখানে যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের এখানে আমির সেন্টার সবসময় আপনাদের পাশে থাকবে। দুবাইয়ের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত এই আমের সেন্টারটি 3 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি সেবা দিতে পারবে বলে জানায় কর্তৃপক্ষ। দুবাইতে যারা প্রবাসী আছেন, বাংলাদেশি লাইসেন্সধারী আছেন, তারা আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন এবং এসে আমাদের এই কার্যক্রম থেকে আপনারা সুযোগ সুবিধা নেবেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের বাঙালি সকল কার্যক্রমের ক্ষেত্রে বাঙালিরা অনেক উপকৃত হবে, যেটা আমরা অতীতে হয় নাই। এই আমের সেন্টারে বাংলাদেশিরা তাদের প্রয়োজনীয় কাজ সহজভাবে করতে ভাষাগত দিক দিয়ে সার্বিক সহযোগিতা পাবেন। পাশাপাশি দুবাইতে অবস্থানরত অন্যান্য দেশের নাগরিকরাও সেবা পাবেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দেখছেন ভোরের সময়। ওভারলোড ও শর্ট সার্কিট থেকে সুরক্ষায় ব্যবহার করুন ক্লিক সার্কিট ব্রেকার। ক্রিকেটের খবর। বড়দিনের বাতাস লেগেছে বাংলাদেশ দলেরও। সব বন্ধ থাকায় নিউজিল্যান্ডের তাওরাঙ্গায় শনিবার অনুশীলন করেনি টিম টাইগার। প্রথম টেস্টের প্রস্তুতি আগামী মঙ্গলবার হতে যাওয়া 2 দিনের ম্যাচ দিয়েই সারতে চায় ম্যানেজমেন্ট। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মতে কিউই কন্ডিশনে ম্যাচ জয় চেয়েও টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। দল ভালো করার অনুপ্রেরণা খুঁজছে 2017 সালে হওয়া ওয়েলিংটন টেস্ট থেকে। ছিমছাম গোছানো শহর মাউন্ট মঙ্গানুয়ে পরিচিত আরও এক নামে, সেটা ছবির চেয়েও সুন্দর তাওরাঙ্গার যমজ শহর হিসেবে। আর যেখানে ঘাঁটি গেড়েছে টিম টাইগার লক্ষ্যটা বৃত্ত ভাঙার, তবে বাস্তবতা বলে ভিন্ন কথা। এর আগে কিউই কন্ডিশনের স্বাগতিক দলের বিপক্ষে হারতে হয়েছে 9 টেস্টের সবগুলোতেই। করোনা সহ নানা ইস্যুতে এবারও শুরু থেকেই একের পর এক আসছে প্রতিবন্ধকতা, তবে সেসব পায়ে মারিয়ে অনুশীলনে ফিরেছেন মুশফিক, মুমিনুলরা। সেখানেও পড়েছে ছেদ। ক্রিসমাস জ্বরে কাঁপছে গোটা নিউজিল্যান্ড, যে কারণে শনিবার অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। তবে আগামী 2 দিনে সে ঘাটতি পুষিয়ে নিতে চায় বাংলার ম্যানেজমেন্ট। সেম দৃষ্টি রাখছে একমাত্র প্রস্তুতি ম্যাচে। ক্রিসমাস এখানে সবার ছুটি, এখানে কেউ কাজ করবে না। আজকে ছেলেদেরও একটা ছুটি। আমরা খুব ভালো ট্রেনিং করে এসেছি ক্রাইস্ট চার্চে। গতকাল সকালে আমাদের টিম সেশন ছিল একটা। আগামী 2 দিন অর্থাৎ 26-27 তারিখ আমরা ট্রেনিং করবো। ইনশাল্লাহ খুব ভালো ট্রেনিং হবে, আশা করি হার্ড ট্রেনিং হবে। 28-29 আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ আছে, 30 তারিখে আমাদের ব্রেক হবে। আবার 31 তারিখে ম্যাচের পর আমরা 1 তারিখে ফার্স্ট টেস্ট ম্যাচ খেলবো ধরনের। তো সো ফার সো গুড, মাশাআল্লাহ ছেলেরা সবাই ফিট আছে, ভালো আছে, প্র্যাকটিসও ভালো হচ্ছে। নিউজিল্যান্ডে প্রত্যাশিত সাফল্য না আসলেও ব্যক্তিগত প্রাপ্তি আছে ঢের। বিশেষ করে 2017-তে ওয়েলিংটন টেস্টে মুশফিকের শতক আর সাকিবের দ্বি-শতক। সুজনের মতে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে টিকে থাকাটাই হবে বড় চ্যালেঞ্জ। ফিঙ্গার ক্রস, আমরা কত ভালো খেলতে পারি। এর আগে নিউজিল্যান্ডে আমরা 10টা টেস্ট ম্যাচ খেলেছি, এটা যার রেকর্ড খুব একটা ভালো না, এক্সেপ্ট 2016 ওয়েলিংটন টেস্ট ম্যাচে আমরা যেটাতে ডে 5-এ এর পরে হেরেছিলাম। তো ওইটাকে আমরা আমাদের ইন্সপিরেশন হিসেবে নিচ্ছি যে ওই টেস্ট ম্যাচ যদি আমরা 595-এর 8 উইকেটে করতে পারি, ডিক্লেয়ার করেছিলাম ওই ম্যাচটা আমরা।
ওই জায়গাটা আমরা চাই যে আমরা ওর থেকে ভালো কিছু করতে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। নতুন বছরে তাওরাঙ্গার বে ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সার্কেলের দ্বিতীয় সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। হ্যাগলি ওভালে শেষ টেস্ট 9 থেকে 13 জানুয়ারি। মাহবুব রিমন, সময় সংবাদ। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের খবর। জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে কুয়েতকে 222 রানের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে মাহফিজুল ইসলামের সেঞ্চুরিতে 291 রান করে যুবদল। জবাবে রিপন, রাকিবুল, মেহরবদের নিয়ন্ত্রিত বোলিং 69 রানে গুটিয়ে যায় কুয়েত। ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। মাত্র 3 রানে ইফতেখার হোসেনের উইকেট হারায় যুবদল। আইচ মোল্লাকে নিয়ে দ্বিতীয় উইকেটে 84 রানের জুটি গড়েন মাহফিজুল। আরিফুল, তাহাজিবুলরা ভালো শুরু করলেও বড় করতে পারেন ইনিংস। তবে এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন মাহফিজুল ইসলাম। তার ব্যাট থেকে আসে 112 রান। দ্বিতীয় সর্বোচ্চ 42 রান করেন মেহরব। 4 বল বাকি থাকতেই 291 রানে অল আউট হয় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পড়ে কুয়েত। অধিনায়ক ভাফসার 43 এবং মির্জার আহমেদ 11 রানের ইনিংস খেললেও বাকিরা ব্যর্থ হন 2 অঙ্কের কোটা স্পর্শ করতে। 25 ওভার 3 বলে কুয়েত মাত্র 69 রানে গুটিয়ে গেলে 222 রানের বড় জয় পায় বাংলাদেশ যুবদল। ম্যাচ সেরা হয়েছেন মাহফিজুল ইসলাম। জেমি সিডন্স খুবই আগ্রাসী মনোভাবের। ক্রিকেটারদের টেকনিকের উন্নতিতে বিশেষ গুরুত্ব দেন এই অস্ট্রেলিয়ান কোচ। আগের মেয়াদে সাকিব তামিমের ব্যাটিংয়ে উন্নতিতে যেভাবে ভূমিকা রেখেছেন, এবার জুনিয়রদের ক্ষেত্রেও সেটা অব্যাহত থাকবে। সিডন্সকে নিয়ে এমন আশার কথা শুনিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস। তবে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। নেইল ম্যাকেঞ্জির পর অনেক কাঠখড় পুড়িয়ে অ্যাশওয়েল প্রিন্সের মতো লো প্রোফাইল একজনকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। তবে এই দক্ষিণ আফ্রিকান কোচের অধীনে পারফরম্যান্স যাচ্ছে তাই। ব্যাটিং অর্ডার অদল বদল কিংবা একের পর এক একাদশ পরিবর্তন করেও কাজের কাজ হচ্ছে না। তাই আবারও জেমি সিডন্সের শরণাপন্ন বোল্ট। ক্যারিয়ারের শুরুতে ব্যাটিং টেকনিকের উন্নতিতে কার্যকর ভূমিকা রেখেছিলেন সিডন্সকে নিয়ে এমন কথা অনেকবারই বলেছেন সাকিব তামিমরা। অস্ট্রেলিয়ান কোচের উচ্চকিত প্রশংসা করেন অন্য শিষ্যরাও। হার্ডওয়ার্কিং কোচ, খুবই নলেজেবল এবং উনাকে বলা হয় অস্ট্রেলিয়ায় টেস্ট না খেলা সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান। তো আশা করি গতবার যেমন উনি বাংলাদেশ ক্রিকেটে ইম্প্যাক্ট ফেলে রেখে গিয়েছেন, এবারও সেই রকম কাজ করবেন। জেমি সিডন্সের প্রথম দিন উনি খুবই অ্যাটাকিং, টেকনিক্যালি খুব সাউন্ড। আমরা যখন ন্যাশনাল টিমে ছিলাম খুব কাছ থেকে কাজ করেছি, টেকনিক নিয়ে খুব কাজ করেন। তো এবং তার আন্ডারে কিন্তু যে এখনকার যেই ব্যাচটা একটা ভালো পজিশনে গিয়েছে এবং আমরা আশা করি এখন থেকে উনি যদি কাজ করবেন, সামনে বাংলাদেশের ক্রিকেটে যারা ভবিষ্যৎ তাদের নিয়ে কাজ করবেন এবং ঠিক সাকিব তামিম, মুশফিক, রিয়াদরা যেমন সাকসেসফুল হয়েছেন, ঠিক এর চেয়েও হয়তো ইনশাল্লাহ সামনে প্লেয়ার সাকসেসফুল হবেন। মাঠে ধুঁকছে বাংলাদেশ দল, সবচেয়ে বেশি ব্যাটিংয়ে। খুব ভালো অবস্থায় নেই বোলাররাও। পেস বোলিং কোচ ওটিস গিবসনের কাজে সন্তুষ্ট বোল্ট। তবে মনের মতো স্পিন বোলিং কোচ পাওয়া যেন দায়। রঙ্গনা হেরাথকে নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না সাবেকরা। যদি বলতে হয় দেখতে খারাপ দেখায়, আমি যখন শ্রীলঙ্কায় ওই কিন্তু আমাদের প্র্যাকটিসের নেটে আসতো, আমাদের টিপস নিত। আর এখন বিসিবি দেখা যাচ্ছে কি চিন্তা ভাবনা করে তাদের ব্যাপারে। একটা ফরেন কোচ দেখা যায় যে একটা আপনার শিডিউল তৈরি করে দেয় যে 2 ঘন্টা আমরা কাজ করব। এই জায়গায় কিন্তু একটা গ্যাপ তৈরি হচ্ছে। বিরুদ্ধ কন্ডিশনের টার্ন আদায় করে নেয়ার মতো স্পিনার বাংলাদেশে নেই বললেই চলে। দুসরা গুগলির মতো ডেলিভারিগুলো দেখাই যায় না মিরাজ, বিপ্লবদের কাছ থেকে। স্পিনারদের এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে লঙ্কান কোচ কি ভূমিকা রাখতে পারবেন? মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যমে যেভাবে তুলে ধরা হয় দেশের ক্রিকেটকে, তার বড় একটা প্রভাব পড়ে মাঠের খেলাতেও। তাই বিভ্রান্তিমূলক কোনো সংবাদ যেন গণমাধ্যমে না আসে সে বিষয়ে সচেতন থাকাই হবে প্রথম কাজ। সময় সংবাদকে কথা বলেছেন বিসিবি মিডিয়া কমিটির দায়িত্বপ্রাপ্ত নতুন চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের নিয়ে ট্রল হওয়াটাও কাম্য নয়। সমর্থকদের আরও সংযত থাকার অনুরোধ এই বিসিবি পরিচালকের। দেশের ক্রিকেট নিয়ে সমর্থকদের আবেগ সীমাহীন। তাই মাঠে যখন প্রত্যাশা পূরণে ব্যর্থ হন ক্রিকেটাররা, সমর্থকরা নিজেদের ক্ষোভ উগরে দেন সামাজিক মাধ্যমে। অনেক সময় যা মাত্রা ছাড়িয়ে যায়। এর নেতিবাচক প্রভাব পড়ে ক্রিকেটারদের ওপরেও।
সামাজিকভাবেও হতে হয় হেয় প্রতিপন্ন। বিসিবি মিডিয়া কমিটি প্রধানের দায়িত্ব নিয়ে তাই সমর্থকদের উদ্দেশ্যে সংযত থাকার বার্তা দিলেন কমিটির নতুন চেয়ারম্যান। আমার শুধু একটাই রিকোয়েস্ট থাকবে সবার কাছে যে আমরা যারাই এই ধরনের ব্যাপারগুলো করি তারা কিন্তু সবাই বাঙালি, আমরা বাংলাদেশেই থাকি, অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ওয়ান যদি আমরা সামনাসামনি কথা বলি এমন একজনকেও পাবো না যে তারা ক্রিকেটকে পছন্দ করে না। লাইকিং, শেয়ারিং এগুলো মনে হয় একটা অনেক বড় পার্ট, যে কার কত ভিউয়ার্স হলো। তো এই শুধুমাত্র এই ভিউয়ার্স বাড়ানোর জন্য এমন কিছু করা আমাদের কারোই উচিত হবে না যেটা আমাদের দিন শেষে আমাদের দেশের জন্য ক্ষতিকর, আমাদের ছেলেদের জন্য, আমাদের ক্রিকেটের জন্য ক্ষতিকর হয়ে যায়। শুধু সামাজিক মাধ্যম না, মূলধারার গণমাধ্যমেও অনেক সময় খবর প্রচার হয় যাতে বিভ্রান্তি ছড়ায়। ইমেজ সংকটে পড়ে দেশের ক্রিকেট। মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যানের অঙ্গীকার দেশের ক্রিকেটের ভাবমূর্তি ঠিক রাখাটাই মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যানের প্রধান চ্যালেঞ্জ। ক্রিকেটের কার্যক্রমটা কিভাবে আমরা পরিচালনা করছি ক্রিকেট বোর্ড, সেটাকে জাতির কাছে সঠিকভাবে প্রেজেন্ট করাটা আপনাদের মাধ্যমে, এটা হচ্ছে সবার প্রথম কাজ। আমি চাই যে সুনিশ্চিত করতে এটাই যে আমাদের একটা ইনফরমেশনগুলো যেগুলো ন্যাশনের কাছে যাওয়া উচিত বা তাদের জানা উচিত, সেগুলো যেন রাইটলি একটা সুন্দরভাবে প্রপার ওয়েতে এবং অ্যাকচুয়ালি যাতে সত্যটাই যেন আমাদের জাতি জানতে পারে। বিভ্রান্তি যেন কোনো সৃষ্টি না হয়, কারণ বিভ্রান্তি যদি সৃষ্টি হয় ইভেনচুয়ালি কিন্তু ক্ষতি হয় ক্রিকেটের। দীর্ঘদিন শক্ত হাতে বিসিবির মিডিয়া কমিটি সামলেছেন জালাল ইউনুস। তার জায়গায় নতুন দায়িত্ব পাওয়া তানভীর টিটু সেই লেগাসি ধরেই কাজ করতে চান। এই সেক্টরে বলেন, ক্রিকেট বোর্ডের সার্বিক পরিচালনাতে মানে উনি যতদিন ধরে এখানে এই লাইনে আছেন, ক্রিকেটের সাথেই আছেন, ওনার লাইফের ম্যাক্সিমামটুকু কিন্তু এই খেলাধুলা ক্রিকেটকে ঘিরেই। তো জালাল ভাই আছেন এবং অ্যাজ এ গার্জিয়ান উনি ছিলেন আমার কাছে সবসময়, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমি জালাল ভাইয়ের সাথে পরামর্শ করব এবং ওনার মতামত নিয়ে, ওনার সাথে সহযোগিতা নিয়ে, ওনার অ্যাডভাইস নিয়ে আমরা সবাই মিলে, আপনাদের সহযোগিতাও লাগবে, সবাইকে নিয়ে আমরা একটা সুন্দরভাবে ক্রিকেট বোর্ডের এই কমিটিটি পরিচালনা করতে পারবেন। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। স্কুল ক্রিকেটে আগের জৌলুস ফেরাতে চান কমিটির নতুন চেয়ারম্যান ওবায়দ নিজাম। বিসিবি প্রধানের কাছ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছে বাড়তি সাহস। স্কুল ক্রিকেট ভালো উইকেটে খেলা হলে নতুন ক্রিকেটার উঠে আসার পথটা সহজ হবে বলে মনে করেন ওবায়দ নিজাম। দেশের ক্রিকেটের পাইপলাইনেই ফুটো। জাতীয় দল ব্যর্থতার বৃত্তে উঠে আসছে না নতুন ক্রিকেটার। আসলেও তারা পারছে না প্রত্যাশা মেটাতে। এত বছরেও ক্রিকেট বোর্ড খুঁজে পায়নি সাকিব, তামিম, মুশফিকদের বিকল্প খেলোয়াড়। নতুন ক্রিকেটার তৈরির মূল মঞ্চ স্কুল ক্রিকেট। গেল কবছর যেখান থেকে কার্যকর কিছুই পায়নি ক্রিকেট বোর্ড। স্কুল ক্রিকেটের মতো গুরুত্বপূর্ণ এই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের নতুন পরিচালক ওবায়দ নিজামকে। স্কুল ক্রিকেটের আগের জৌলুস ফেরাতে চান ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত থাকা এই সংগঠক। আমি আপ্রাণ চেষ্টা করব আগের মতন স্কুল ক্রিকেট ফিরিয়ে আনা, এবং চেষ্টার কোনো অবহেলা থাকবে না। বাট এগেন আই নিড দ্য টাইম, because I've just been given the responsibility. আমার তো 1 সপ্তাহ 10 দিন 2 সপ্তাহ লাগবে একটু বোঝে নিতে। 556টা স্কুল এবার পার্টিসিপেট করেছে। সো ওদের থেকে কিভাবে সিলেক্ট করে, গ্রুম করে, কিভাবে প্লেয়ারদেরকে এনে এইজ লেভেলে খেলানো যায়, এটার একটা পদ্ধতি আমাদের দেখতে হবে। স্কুল ক্রিকেট নিয়ে আছে বিস্তর অভিযোগ। বরাদ্দের সবটুকু অর্থ পৌঁছায় না স্কুল পর্যন্ত, থাকে না খেলার উপযোগী উইকেট, বয়স নির্ধারণেও মানা হয় না স্বচ্ছতা। তবে নতুন দায়িত্ব নিয়ে নতুন উদ্যমে কাজ করতে চান এই পরিচালক। আছে বোর্ড প্রধানের পূর্ণ সহযোগিতার আশ্বাস। এটা যদি এরকম কোনো অ্যালিগেশনস থাকে, এটা দেখবো আমরা যাচাই বাছাই করে। উইকেট হ্যাজ টু বি প্রপার, ইট হ্যাজ টু বি ট্রু উইকেট, সো দ্যাট প্লেয়ার্স ক্যান অ্যাকচুয়ালি ডু বেটার ইন দ্য ফিউচার। আর আরেকটা কথা হচ্ছে যাচাই বাছাইটা, যেটা আমি শুনলাম আমাদের সিলেক্টার্সরা অনেক কাজ করে। আমি যেটা শুনলাম সিলেক্টার্সের সাথে অ্যাকচুয়ালি আজকে সকালেও 2-1 জনের সাথে দেখা হয়েছে। বাট হ্যাঁ, everything comes under the purview of this department, so I will sit with them and then see what needs improvement. বোর্ড প্রেসিডেন্টের সাথে যেটা কথা হয়েছে, উনি বলেছেন ক্রিকেটের স্বার্থে যা যা প্রয়োজন উনি করতে রাজি, এবং এটাতে কোনো উনি দ্বিধা করবেন না। যখনই যেটা প্রয়োজন হবে উনি আমাদের সাপোর্ট করবেন। বিসিবির অনেক পরিচালকই একলা চলো নীতিতে চলেছেন, যার মূল্য দিতে হয়েছে। অভিযোগ আছে ভাইস চেয়ারম্যানকে কিছু অবহিত না করেই ক্রিকেট অপারেশনস চালিয়েছেন আকরাম খান। এদিক দিয়ে ব্যতিক্রম এই বোর্ড পরিচালক। আমি ওয়েট করছি খালেদ রহমান সুজন, যে এখন নিউজিল্যান্ডে আছে অ্যাজ টিম ডিরেক্টর, ও আসার পরে ওর সাথে একটু বসে আলাপ করা, বিকজ ও ডেভেলপমেন্ট কমিটিতে অনেক বছর ধরে চালাচ্ছে এবং এইজ লেভেলে ওর অনেক ইনফ্লুয়েন্স আছে। তো ওর সাথে বসে আমি একটু আলাপ করে সিদ্ধান্ত নিচ্ছে কিভাবে আগাবো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।
বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপে গোপালগঞ্জ জেলা ফুটবল দলকে 1-0 গোলে হারিয়ে কাপ পর্বে শিরোপা জিতেছে মাগুরা জেলা ফুটবল দল। মাগুরার হয়ে একমাত্র গোলটি করেন সবুজ শেখ। শেখ ফজলুল হক বনি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুদল। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ, তবে ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধেও জমে ওঠে ম্যাচ, অবশেষে ডেডলক ভাঙে 62 মিনিটে। স্কোর করেন মাগুরার 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সবুজ শেখ। হোম ভেন্যুতে পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় গোপালগঞ্জ, তবে ফরওয়ার্ডরা গোল করতে ব্যর্থ হলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। অন্যদিকে 1-0 গোলে ব্যবধানে কাপ পর্বে শিরোপা জয়ের আনন্দে মাতে মাগুরা জেলা ফুটবল দল। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়।